তনুশ্রী, নমস্কার বন্ধুরা। আপনারা দেখছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক মাননীয় অনিরুদ্ধ ভট্টাচার্য মহাশয় গত পরশু থেকে অর্থাৎ 20 তারিখ থেকে অনশনে রয়েছেন। যে মানুষটা প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় ব্যক্তিগত জীবনের থেকেও বেশি হয়তো এই বিগত 1 বছর ধরে মঞ্চের জন্য অতিবাহিত করেছেন, সেই মানুষটার আজকে আমাদের সবার জন্য, আপামর পশ্চিমবঙ্গবাসীর আগামী প্রজন্মের জন্য যে লড়াইটা লড়ছেন, সেই লড়াইয়ে আমরা যারা প্রত্যক্ষভাবে দেখছি তাদের প্রত্যেকেই তার প্রতি সহানুভূতিশীল, তার প্রতি দায়বদ্ধতা বাড়তে শুরু করেছে, বাড়ছে। শিখেছি অনেক কিছু, আরও অনেক কিছু শেখার বাকি রয়েছে তার থেকে। দেখছি, জানছি প্রতিটা মুহূর্তে কীভাবে লড়াইয়ের মাটি কামড়ে শক্ত হাতে এগিয়ে নিয়ে যেতে হয়, কীভাবে নেতৃত্ব দিতে হয়, তার জ্বলন্ত উদাহরণ আমাদের মাননীয় অনিরুদ্ধ ভট্টাচার্য মহাশয়, যার নেতৃত্বে, সুযোগ্য নেতৃত্বে আমরা যারা লড়াকু সৈনিক রয়েছি সংগ্রামী যৌথ মঞ্চের, তারা বদ্ধপরিকর এই লড়াইটাকে আমরা জিতেই ছাড়ব। সর্বোপরি আপনার মতো একজন মানুষকে এই পরিস্থিতিতে দেখে কষ্ট হচ্ছে, তারপরেও আপনার থেকে কিছু বক্তব্য, মহামূল্যবান বক্তব্য জানবো। আগামী দিনের আন্দোলন এবং কর্মচারী, শিক্ষক, শিক্ষিকা, ডাক্তার, পুলিশ, নার্স যারা রয়েছেন সংগ্রামী বন্ধুরা, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন। সকলকে আমার প্রণাম জানাচ্ছি। সংগ্রামী যৌথ মঞ্চ প্রায় 1 বছর ধরে, আর কয়েকদিন বাদেই 1 বছর হবে। আজকে 22 জানুয়ারি, আর 4 দিন বাদেই 365 দিন পূরণ হবে। তো সেখানে আমরা যে আন্দোলনটা চালাচ্ছি, আপনারা সকলেই জানেন যে এখানে আমরা অবস্থান করেছি, অনশন করেছি, ধর্মঘট করেছি, এবং তারপরে আমরা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দিয়ে মিছিল করেছি, এবং শেষমেশ আমরা কোর্টের অর্ডারে নবান্নে বসে আমরা অবস্থান করেছি প্রায় 2 দিন ধরে। তো সুতরাং সংগ্রামী যৌথ মঞ্চকে যেভাবে রাজ্য সরকার আটকে দেবে ভেবেছিল, সেটা কার্যকর তারা করতে পারেনি। কারণ সংগ্রামী যৌথ মঞ্চের যারা আছেন, তাদের যে দৃঢ় মনোভাব, লড়াইয়ের যে মনোভাব, সেই মনোভাব তারা দেখিয়েছেন, এবং তার ফলে সরকার বাধ্য হয়েছে। যে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমার মুন্ডু কেটে নিলেও ডিএ দিতে পারবো না, যা নিয়ে আমাদের রাজীব শেখ, আমাদের গায়ক, সংগ্রামী যৌথ মঞ্চের গায়ক, গান করেছিলেন মুন্ডু আমি নেব না মা বলগা দিদিকে, সেই মুন্ডু দেখা গেল যে ওনার মুন্ডু অক্ষত রয়েছে গত 21শে ডিসেম্বর, এবং উনি কেক কাটতে কাটতে উনি 4% ডিএ ঘোষণা করলেন। তো সুতরাং আমাদের কোর্টের নির্দেশ ছিল যে 300 জন লোক নিয়ে আমরা বসতে পারি, এবং কোর্টের কাছে আমরা যেতে বাধ্য হচ্ছি। কারণ এই রাজ্যে কোর্ট ছাড়া হয়তো অন্য কোনো পালন করা যায়, পুলিশ সেখানে বাধা দেয় না, অন্য কোনো অনুষ্ঠান, কিন্তু লড়াই করতে গেলে পুলিশ পারমিশন দেয় না, এবং সমস্ত লড়াইকে তারা আটকাতে চেষ্টা হয়। এই জন্য আমাদের কোর্টের কাছে যেতে হয়েছে, এবং সেখানে আমরা কোর্টে বারবারই কোর্ট আমাদের সপক্ষে গেছে, কারণ আমাদের দাবির মধ্যে যৌক্তিকতা আছে। এই আমাদের নবান্নে বসবার সময় আপনারা জানেন যে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তা মন্তব্য করেছেন যে রেড রোড, যেখানে 144 ধারা আছে, সেখানে যখন অবস্থান হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী করেছিলেন, তার দিকে ইঙ্গিত করেছেন, এবং সেখান থেকেই আমাদের চোর ডাকাতের সর্দার, চিরকুটে পেনশন এসব বলেছিলেন। কিন্তু এবং তারপরে তার যে মুখ্যমন্ত্রী, রাজনৈতিক দলের নেতা, তিনি রাজভবনে 144 ধারা, সেখানে অবস্থান করেছে। এই কথাগুলো মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তা উল্লেখ করে বলেছেন যে এই যদি চলতে পারে তাহলে এদেরও অনুমতি দেওয়া হবে, এবং ডিভিশন বেঞ্চে সরকার শেষ চেষ্টা করেছিল, এবং পুলিশি অত্যাচার করে আমাদের হাঁটিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চকে তারা আটকাতে পারেনি, এবং সেই লড়াই আমাদের চলছে। এবং তারপরে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম
যে আমরা 19 জানুয়ারি মিছিল করব 2024 এবং তারপর আমাদের লাগাতার অনশন এবং 29 তারিখ থেকে লাগাতার ধর্মঘট। এই সিদ্ধান্ত আমরা নভেম্বর মাসে করেছিলাম। এবার তারপরে বিভিন্ন সংগঠনের সাথে আমাদের কথা বলা চেষ্টা হয়েছে, তারা যাতে অন্য যে মঞ্চ আছে যৌথ মঞ্চ, তারা যাতে এই ধর্মঘটে থাকেন। কিন্তু দেখা গেল যে তাদের সাথে আলোচনা করবার পরেও যে তারা আমাদের সাথে একসাথে সাংবাদিক সম্মেলন করবেন এটা বলবার পরেও তারা হাজির হননি এবং তারা আমাদের 19 তারিখে বলে গেছেন, 19শে জানুয়ারি মিটিংয়ে বলে গেছেন যে তারা আমাদের দাবিকে সমর্থন জানান, কিন্তু ধর্মঘটের বিষয়টি তারা ভাবছেন না। তো এই জায়গাটা থেকে অর্থাৎ আমাদের নিজেদের যে শক্তি, এই শক্তিটাকে আমরা যদি পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারি, যেটা আমরা 10ই মার্চের ধর্মঘটে দেখেছিলাম, বা গত বছর 20-21 ফেব্রুয়ারি যে দুদিন আমরা লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছিলাম, সেগুলো সফল হয়েছিল। সুতরাং আমরা বলছি সংগ্রামী যৌথ মঞ্চ থেকে যে আত্মশক্তিতে আপনারা বলীয়ান হন, যার যার নিজের যে ভেতরে শক্তি আছে আপনাকে কারো উপরে নির্ভর করতে হবে না, আপনি নিজের শক্তিতে এগিয়ে আসুন, সরকার কিছু করতে পারবে না। কারণ এর আগে আপনারা জানেন যে বলা হয়েছিল যে একদিনের বেতন কাটা হবে, চাকরি ছেদ হবে, হ্যাঁ, তা সেসব তো অধিকাংশ কর্মচারীর ক্ষেত্রেই কিছু হয়নি এবং শিক্ষকরা তারা ধামসা মাদল বাজিয়ে শোকজের জবাব দিতে গেছিলেন এবং অধিকাংশ শিক্ষকের বেতন কাটতে পারেনি, তাদের কোনো ডায়েজ নন করতে পারেনি। এগুলো তো আমাদের আন্দোলনের সাফল্য এবং এই মঞ্চকে সরকার যে ভয় পাচ্ছে তার অন্যতম উদাহরণ হচ্ছে যে এখানে একটি নাটকের দল নাটক করতে এসেছিল, সেই নাটকের দলকে পরবর্তীকালে সরকারি দল এই সরকারি হল যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে দেয়নি। সুতরাং সরকার এই মঞ্চকে ভয় পাচ্ছে এবং এই মঞ্চ যতদিন থাকছে এবং লড়াই যতদিন থাকছে, সংগ্রামী যৌথ মঞ্চ তো থাকবেই, অবস্থান যতদিন থাকছে এবং তার পরবর্তীতে আরও যে আন্দোলন, যে বিভিন্ন রাজ্যে আপনারা জানেন তারা কিন্তু রাজনৈতিক দলমত নির্বিশেষে এই ধর্মঘটটা করে। আমি একজন অবসরপ্রাপ্ত কর্মচারী, আমি তো ধর্মঘট করতে পারবো না, তাই অনশন করে প্রতিবাদ জানাচ্ছি। আর আপনারা যারা কর্মরত আছেন অন্য অন্য রাজ্যের কর্মচারীদের মধ্যে রাজনৈতিক দলমত নির্বিশেষে কে ক্ষমতায় এলো গেল কেউ তাতে কিছু যায় আসে না, সরকারের সাথে বন্ধুত্ব হয় না, এটা আমি কর্মচারী আন্দোলন করতে এসেই শিখেছিলাম এবং সেই শিক্ষাই এখনও বহন করে নিয়ে চলেছি। এবং সেই শিক্ষা আজকে যেটি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন নবপর্যায়ে, তখন তার নাম ছিল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন, সেখান থেকেই আমি এই শিক্ষাটা পেয়েছি এবং সেটি সঠিক শিক্ষা। এবং সেখানে কোন রাজনৈতিক দল রাজ্যে ক্ষমতায় এলো, কোন রাজনৈতিক দল দেশে ক্ষমতায় এলো, এগুলো দেখার কোনো প্রশ্ন নেই। আন্দোলন যেভাবে অন্য রাজ্যে ব্যাংকের কর্মচারীরা, LICর কর্মচারীরা, তারা কিন্তু এই সরকার বাঁচে না, তারা তাদের দাবি নিয়ে আন্দোলন করে ঐক্যবদ্ধভাবে। ব্যাংকে আপনারা সকলেই জানেন, তবু বলছি, গ্রুপ ডি কর্মচারী থেকে অফিসার পর্যন্ত সকলে একসাথে ব্যাংকে তালা মেরে দেয়। তো সেই রকম আন্দোলন করলে আমরাও সরকারকে বাধ্য করাতে পারবো। এর মধ্যে অনেক রকম চোরাগোপ্তা আক্রমণ আছে আমাদের অভ্যন্তরে, সেটাও আপনারা সকলেই জানেন, আমি বিস্তারিত বলছি না। কিন্তু সেগুলোকে যদি আমরা কাটিয়ে উঠতে পারি, সেই উদারতার জায়গা থেকে কর্মচারীদের যে প্রকৃত দাবি দেওয়া, মজুরির যে দাবি দেওয়া, আমরা বারবারই বলছি যে আমাদের ডিএ বাড়লে তো এখানে 6,000 টাকা মাসে দৈনিক মজুরি বৃদ্ধি পাবে, 4% ডিএ বাড়াতে 22 টাকা দৈনিক মজুরি বৃদ্ধি পেয়েছে। এবং এটা সর্বভারতীয় ক্ষেত্রে অন্য রাজ্য সরকার AICPI অনুযায়ী বেতন দেয় বলেই সেখানে কিন্তু দৈনিক মজুরি 800 থেকে 1000 টাকা, যেটা এখানে 400 টাকা। তো সুতরাং সেই জন্য পরিযায়ী শ্রমিকরা চলে যাচ্ছেন, হয়ে যাচ্ছেন পরিযায়ী এই রাজ্যের যারা শ্রমজীবী মানুষ। এইটাকে আটকানোর দায়িত্ব আজকে সরকারি কর্মচারীদের, শিক্ষকদের, যারা আমরা শিক্ষিত মানুষ, যারা কোনো চুরি করিনি, যারা সৎভাবে নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছি। তো এই মন্ত্রী যারা আছেন তাদের মুখ্যমন্ত্রী সহ 99% মন্ত্রীর সেই যোগ্যতা নেই এই নিজেদের দক্ষতায় চাকরি পাওয়া। তো সেইটার জন্যই আমাদের ওপরে এত তাদের রাগ, কিন্তু আমরা আমাদের আন্দোলন থেকে সরছি না। এবং এই রাজ্য সরকারের নয়, যে রাজনৈতিক দল ক্ষমতায় আছে তার এক মুখপত্র, তিনি আবার বলেছেন যে আরে সুপ্রিম কোর্টে গেছেন আবার এদিকে আন্দোলন করছেন। উনি কিছুই জানেন না, ওনার কোনো জ্ঞানগম্যই নেই। উনি সুপ্রিম কোর্টে সরকারি কর্মচারীরা যায়নি, গেছে সরকার, আর সেটা হচ্ছে 2009-এর রোপার যে বকেয়া আমাদের পাওনা,
2016 সালের 1 জানুয়ারির আগে, অর্থাৎ 31/12/2016-তে সেইটা পাওয়ার জন্য মামলা চলছে। আর 2019-এর রোপায় ডিএর কোনো উল্লেখই নেই, যেটার জন্যে সকলে বঞ্চিত হচ্ছেন এবং আগামী দিনে সর্বভারতীয় ক্ষেত্রে বেতন ভাতার দিক থেকে আমরা পিছিয়ে যাব। 6 লক্ষ শূন্য পদ পূরণ করলে 25 থেকে 30 লক্ষ মানুষ উপকৃত হবে। এক একটি পরিবারে 4 থেকে 6 জন 5 জন ধরলে, এবং তার ফলে 2.5 কোটি মানুষ পরোক্ষভাবে উপকৃত হবে, কারণ টাকাটা বাজারেই আসবে। এটাই দেশে দেশে চলছে, রাজ্যে রাজ্যে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এটাই চলছে। সেই কারণেই সেখানে মজুরি বেশি। অনিয়মিত কর্মচারী যারা আছেন তাদের নিয়মিতকরণ যদি করা হয়, যেভাবে উড়িষ্যা এবং বিহার সরকার করে দেখালো, শিক্ষকদের নিয়মিতকরণ করলো, সেইগুলো করলেই কিন্তু তবেই এই সমস্ত সমস্যার সমাধান হবে। আর এগুলোকে আটকানোর জন্য সরকার ওই ডিটেলমেন্টের অর্ডার আনছে, যেটা আপনারা জানেন যে সংগ্রামী যৌথ মঞ্চ থেকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সেটা স্যাটে সেটাকে চ্যালেঞ্জ করা হয়েছে। এবং বিগত যে কর্মবিরতি আমরা ডেকেছিলাম অক্টোবর মাসে 10-11, তখন কিন্তু সরকার আর ওই নোটিশ জারি করতে পারেনি। এবং শিক্ষকদের জন্য সেটা হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে, এবং সেটা যে সম্পূর্ণ একটি বেআইনি আদেশ। আমাদের যে 3-ম্যান কমিটি করে আলোচনা করার কথা, সেটা এখনও করেনি। আমরা 14 দিন আগে নোটিশ দিয়েছি এবারে ধর্মঘটে, 29 তারিখ থেকে লাগাতার ধর্মঘটে, সেখানেও তারা এখনও অবধি সেই কমিটি করেনি। উল্টে মুখ্যমন্ত্রী 56 যে ধারার কথা বলছেন। এই 56 যে ধারা আসলে কেন্দ্রীয় সরকারের একটি ধারা। সেখানে বলা আছে যে কোনো কর্মচারী যদি 30 বছর চাকরি হয়ে যাওয়ার পরে যদি তার কাজে কোনো গাফিলতি দেখা যায়, তাহলে সরকার তাকে রিটায়ার করিয়ে দিতে পারে। এর মধ্যে চাকরি ছেদের কোনো ব্যাপারই নেই। তো রাজ্যের মুখ্যমন্ত্রী ওই যেমন এর আগে চাকরির ডায়েজ নন বা বেতন কেটে ভেবেছিলেন ভয় দেখাবেন, কর্মচারীরা 10ই মার্চ ধর্মঘট করে সেই ভয় ভেঙে ফেলেছেন। সেই জন্য আবার নতুন অস্ত্র আনবার চেষ্টা করছেন, কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নেই। আমাদের লড়াই আমাদের লড়তে হবে, যেভাবে রাজ্যে রাজ্যে এবং বিভিন্ন অর্গানাইজ সেক্টর, ব্যাংক, এলআইসিতে যে লড়াই চলছে, সেই লড়াই আমরা করতে পারলেই কিন্তু শ্রমজীবী মানুষের উন্নতি হবে। এবং শ্রমজীবী মানুষের অংশ হিসেবে সেই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে। সেই লড়াই আপনারা চালিয়ে যান। আগামী 29 তারিখ থেকে লাগাতার ধর্মঘট, সেটাকে সফল করার দিকে এগোন। এই কথা বলে সকলকে আবার আমার প্রণাম জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। আপনারা যে লড়াইটা লড়ছেন, যেভাবে সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক, শিক্ষিকা, নার্স, ডাক্তার, আগামী প্রজন্ম সবাই আপনাদের কাছে কৃতজ্ঞ এবং ঋণী থাকবে আগামী দিনে। এর ইতিহাস সাক্ষী থাকবে নিশ্চয়ই। তাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, লড়াইটা চালিয়ে নিয়ে যান, আপনাদের লড়াইকে কুর্নিশ।